আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হচ্ছে দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি। ড্রামাটিতে দেখানো হয়েছে অ্যাটিপিক্যাল ফ্যামিলির সকল মেম্বারই কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। কেউ উঠতে পারে, কেউ বা তার হ্যাপি মোমেন্ট দেখতে পারে পাস্টে, আবার কেউ ফিউচার দেখতে পারে। কিন্তু আধুনিক জীবনযাত্রার কারণে এই ফ্যামিলির সবাই তাদের সেই সুপার ন্যাচারাল পাওয়ারটিকে হারিয়ে ফেলে। এরপর সেই ফ্যামিলিতে আগমন ঘটে একটি মেয়ের, আর তারপর সব কিছুই পরিবর্তন হতে থাকে। তো এই নাটকটি দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন মুভি বা ড্রামা দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ড্রামাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2টো করে এপিসোড দেওয়ার। পর্বনয়ের শুরুতেই দেখি গুইজি তার মায়ের কাছে আসে মায়ের ভুল ভাঙানোর জন্য। তার মা আবার সেই দুঃস্বপ্ন দেখে উঠলে সে তখন তার মাকে আংটি দিয়ে বলে এই আংটি 13 বছর আগে সে দিয়েছে দোদাহিকে। দোদাহি এটা চুরি করেনি বা তার সাথে নেয়নি। আর যে আগুন তার মা স্বপ্নে দেখছে সেই আগুন এখনকার নয়, 13 বছর আগের। এবং তার মাকে সে আর একটি আংটি দিয়ে বলে দেখো দুটো সেম আংটি, আমাদের আংটিটি হারায়নি, সেম জায়গায় ছিল, দুটাই আইডেন্টিক্যাল। তার মা তো অবাক হয়ে যায় কিভাবে একই রকম দুইটা আংটি। সে বলল যে দোদাহি তাহলে কি এটা চুরি করেছে বা বানিয়েছে। তার মাকে সে আশ্বস্ত করে না, দোদাহির যেটা পাস্ট সেটা তার ফিউচার। তার মাকে নির্ভয়ে থাকতে বলে যে কোনো রকম কোনো ক্ষতি হবে না, দোদাহি বেঁচে আছে, তার মানে আমার কোনো ক্ষতি হবে না, তুমি টেনশন করো না। তার মা আংটি দুটো নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে আর ছেলেকে বলে তুমি দোদাহির সাথে দূরে থাকো, আমি তো কখনো পাস্ট স্বপ্নে দেখি না, আমি সবসময় ফিউচার দেখি, আমার কেন জানি ভয় লাগছে, এটা যদি ফিউচার হয় তাহলে তোমার ক্ষতি হতে পারে, ওই মেয়ের কাছে তুমি যেও না। সে তার মাকে তখন আশ্বস্ত করে যে এটা কখনোই হবে না, তুমি টেনশন করো না। এরপর সে রুমে ফিরে দুইটি আংটি নিয়ে ভাবে সে দোদাহিকে যখন বলেছে যে এই আংটিটা তার কলিগ নয় বরঞ্চ সেই দোদাহিকে দিয়েছে, তখন দোদাহি তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না, বলছিল যে এটা তো অনেক বড় একটা মিথ্যা কথা, আমি তোমাকে বলেছিলাম। তখন সে বলে না, এটা মিথ্যা নয়, আমি তোমাকে বাঁচিয়েছি 13 বছর আগে। এরপরে আবারও তার মাকে দেখানো হয়। তার মা ভাবছে যদি সেই দোদাহিকে বাঁচিয়ে থাকে তাহলে তো 13 বছর যেই রঙিন দরজা সেটি তো দোদাহি আর তাকে কানেক্ট করেছে, আমরা যে তাদের বিয়ে ভেঙে দিলাম তারপরও তারা কেমন করে যেন কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা কি তাহলে একটা সিগন্যাল যে তারা একজন আরেকজনের জন্যই জন্মগ্রহণ করেছে, আমি শুধুমাত্র তাদেরকে আলাদা করতে চাচ্ছি। তার মা আর ভাবতে পারে না, বলে দোদাহির দ্বারা যদি আমার ফ্যামিলির সব ব্যাক করে, বলতেই তার মনে পড়ে সেই টিকিটটা কোথায়। তারপর টিকিট খুঁজতে থাকে, হাজব্যান্ডকে ডাকতে থাকে। তারা হাজব্যান্ডকে দেখানো হয় সেই টিকিট নিয়ে পৌঁছে গেছে সেই ফ্রড লোকটার কাছে এবং গিয়ে তাকে বলছে এই নাও তোমার টাকা 2 মিলিয়ন, 2.3 মিলিয়নের সেই টিকিটটা তাকে দিয়ে বলে ফার্স্ট প্রাইজ নিয়ে নিও, পেয়েছো তো তোমার টাকা, বলে সে বলে আর আমার পিছে লেগো না, তোমাকে যে টাকা আমি দিতে চেয়েছি আমি দিয়ে গেলাম, বলে সেই টিকিটটি দিয়ে তারপর সে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় মিস বকের কাছে। তিনি মোবাইলে চেষ্টা করছেন ফোন করার জন্য, স্বামীর কাছে ফোন যাচ্ছে না। এরপর হঠাৎ করে মোবাইলে কিছু ছবি আসলে তিনি তো দেখে পুরাই অবাক, আসলে তার স্বামীর ওই মেয়ের সঙ্গে নাচের ছবিগুলো তাকে কেউ পাঠিয়েছে। এরপর তার হাজব্যান্ড সেখানে ঢুকলে সে মোবাইল ধপ করে ফেলে দিয়ে বলে কোথায় গিয়েছিলে তুমি, দেখো এগুলো। তখন তার হাজব্যান্ড ছবি দেখে তাকে বুঝাতে চায় যে এটি পুরোপুরি মিথ্যা, তার একজন ফ্রেন্ড ছিল আর কিছুই নয়, তার সঙ্গে তিনি একটু নেচেছেন, অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু তার ওয়াইফ তাকে বিশ্বাসই করতে চায় না। সে জিজ্ঞেস করে তোমার এই অভ্যাস কবে থেকে শুরু হলো? ও যখন থেকে আমি স্বপ্ন দেখা বন্ধ করেছি তখন তুমি সেই বারে যাওয়া শুরু করেছো, কেন আমাকে ধোকা দিচ্ছ এভাবে পিট পিছে? তখন মিস্টার বক বলে আসলে তোমাকে সত্যি কথাই বলি, যখন তুমি স্বপ্ন দেখা নিয়ে ব্যস্ত ছিলে তখন আমি তোমার সেই স্বপ্নকেই সত্যি করার চেষ্টা করেছি। আর এখন যখন আমি দেখি লনলি, তোমার কথা কাউকে শেয়ার করতে পারি না, কারোর সঙ্গে মিশি না, কিন্তু এখন আমার সাফোকেটেড লাগে এবং তাই চেয়েছিলাম যে আমি বাইরে গিয়ে কিছুটা শান্তি করি। আর সব সময় তোমার ভয়েই আমি থেকেছি। তার ওয়াইফ তার উপরে এত রেগে যায় তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে সব কিছু ব্যাগ গুছিয়ে নিয়ে একেবারে বের হয়ে চলে যাও, তুমি তো আমার কাছ থেকে দূরে থাকতে চাও, মুক্ত হতে চাও না, আজ থেকে তোমাকে আমি মুক্তি দিলাম। তার হাজব্যান্ড তখন তাকে অনেক রিকোয়েস্ট করলেও সে না শুনলে তখন সেখান থেকে চলে গেলে মিস বক সেখানে কাঁদতে থাকে। আর মিস্টার বক ব্যাগ গুছিয়ে নিয়ে যখন বাইরে চলে যাচ্ছিলেন তখন ইনায়ার সঙ্গে তার দেখা হয়। ইনায়া এসে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? তার দাদু বলে যে সে একটা ট্রিপে যাচ্ছে, কিন্তু সে দাদুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে আসলে দাদু কোনো ট্রিপে যাচ্ছে না, তাকে মিথ্যা কথা বলছে। তার দাদু তাকে তার নিজের যত্ন নিতে বলে সেখান থেকে চলে যায়। পরে সিনে দেখানো হয় দোদাহির মা আর সেই ফ্রড দুইজন মিলে একসঙ্গে ড্রিঙ্কস করছে। মিস্টার বকের মতো একজন বোকা মানুষকে তারা বোকা বানিয়ে তার এতগুলো টাকা নিয়ে নিয়েছে, এতে তারা খুবই
খুশি এবং তারা নিজেদেরকে সাকসেসফুল মনে করছে এবং আরও কিভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া যায় সেই প্ল্যানগুলো করছে। আর দোদাহির মাকে তারা অনেক ধন্যবাদ দেয়, এত সহজে এতগুলো টাকা তারা হাতিয়ে নিতে পারলো। তো দোদাহির মাও বলে নেক্সট তোমরা আরও পারবে, শুধু আমার কথা মতো কাজ করতে থাকো। সিন কাট করে প্যালেস শোনাতে সেই লটারির টিকিটকে দেখানো হয়, যেটা গ্রেস এবং তার আঙ্কেল দেখছে। তারা তো বিশ্বাসই করতে পারছে না যে এই সোনার হরিণ তাদের কাছে। আর তখন সেখানে চলে আসে দোদাহি, এসে তো সেই টিকিট দেখে অবাক হয়ে যায়। ধরতে যাবে টিকিটটি, তার মা বলে খবরদার হাত দিও না, তুমি তো আমাকে দিলে না, দেখো ঠিকই আমি ম্যানেজ করে ফেললাম। তখন সে তার মাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এটি পারলে। তার মা বলে আমি সেটি তোমাকে বলবো না, তোমাকে যে পরামর্শ দিচ্ছি সেটা করো। তুমি কিন্তু বগুইজিকে বিয়ে করো এবং তার সঙ্গে তুমি সুখী হও, এটা কিন্তু আমি তোমাকে তোমার ভালোর জন্যই বলছি। সে তখন তার মাকে বলে মা তুমি কেন আশা ছেড়ে দাও না। তার মা বলে আমি আশা ছাড়বো না। সিন কাট করে আবার আমাদেরকে দেখানো হয় দনুহিকে। সকালে দনুহি যখন ফ্রিজে খাবার খুঁজছে তখন সেখানে চলে আসে তার ভাই গুইজি। গুইজি এসে জিজ্ঞেস করে যে বাবা কোথায়, তুমি কি তাকে দেখেছো? সে বলে যে বাবা তো একটা ট্রিপে গেছে। গুইজি খুবই অবাক হয়, এভাবে কাউকে কিছু না বলে বাবা তো কখনো কোনো ট্রিপে যায় না। দনুহির কল আসে, সেখানে জিহান ফোন করেছে তাকে যেতে। তখন সে সেখান থেকে চলে গেলে গুইজি কিচেনের চারিদিকে দেখে বুঝতে পারে এভাবে বাবা যাওয়ার কথা না। তারপরে সেখানে চলে আসে ইনা। ইনা এসে বলে যে তার দাদা আসলে ট্রিপে যায়নি, বলে চুপ করে থাকে। সে ইনাকে কিছু জিজ্ঞেস করবে কিন্তু ইনা তখন পানি খেয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট করে দোদাহি আর গুইজিকে দেখানো হয়। দোদাহি গুইজিকে বারবার সাবধান করে বলছে যে আমার মা কিন্তু খুবই সাংঘাতিক, দেখো কেমন কেমন করে তোমাদের কাছ থেকে টিকিটটা ঠিকই নিয়ে গেছে, আমি তো তার হাতে দিইনি। এখন দোদাহি বলতে থাকে যে আমার মা যাকে টার্গেট করে সে টার্গেট পূরণ করে, আর আমার মায়ের টার্গেট হচ্ছে তোমার মা, কারণ তোমার মাই হচ্ছে ভবিষ্যৎ দেখতে পারে এবং তিনি গোল্ডেন সেই এগগুলো দিবেন আমার মাকে। আর তোমার মাকে যেভাবেই হোক উনি কাছে পাওয়ার জন্য যা কিছুই করা লাগুক না কেন উনি তাই করবে, এবং সেই জন্য উনি আমাকে ব্যবহার করছে, ইনায়াকে, ইভেন তোমাকেও করতে পারে এবং তোমাদের ক্ষতিও করতে পারে, ওনার কিন্তু কোনো মায়া দয়া নেই। দোদাহি আরও জানায় কয়েকদিন আগে মিস বক আমাকে বলেছেন যে তার হাতে কোনো টাকা পয়সা নেই, অনেক প্রবলেম, তুমি কি একটু খেয়াল করে দেখবে কি হয়েছে, এবং তিনি আমাকে গাড়ি দিতে চাচ্ছিলেন, কোনো টাকা দিতে পারেননি। সুতরাং আমি বুঝতে পারছি যে তোমাদেরও নিশ্চয় অনেক খারাপ অবস্থা গেছেন, কারণ দীর্ঘদিন উনি স্বপ্ন দেখেননি। আমার মনে হয় এই ক্ষেত্রেও তোমার একটু দৃষ্টি দেওয়া উচিত এবং আমার পিছনে না থেকে বা আমার পিছনে না আসে প্লিজ তোমাদের প্রতি তুমি দৃষ্টি দাও। গুইজি তখন সেখান থেকে চলে যায়, তার বাসায় গিয়ে খুঁজতে থাকে ডকুমেন্ট এবং সেখানে পেয়ে যায় কিছু ডকুমেন্ট। সবগুলোই বিভিন্ন ধরনের নোটিশ এসেছে, পাওনা আছে তাদের কাছে, সবগুলো পাওনায় ডিউ হয়ে গেছে। সে তো দেখে খুবই অবাক হয়ে যায়। তার মাকে দেখানো হয় মাথায় হাত দিয়ে বসে আছে, আর সেখানে ডক্টর জিহান তার সায়েন্টিফিক এবং ডক্টরি এবং কিভাবে বিউটিফিকেশন আর কিভাবে ভবিষ্যৎ সব কিছুকে এক করে ফেলে একটা ভালো সেন্টার করা যায় রিহ্যাবিলিটেশনের মতো, সেটি তার মাকে বোঝাচ্ছে। তার মা তো মাথায় হাত দিয়ে অস্থির। অবশেষে তার মা বলেই ফেলে যে তুমি তো আমার মেয়েকে চিট করেছিলে, তারপর যে রিহ্যাবিলিটেশন সেন্টার করবে, বিউটিফিকেশন অমুক তমুক, এগুলো তুমি কোথায় করবে? ওই 50 বিলিয়ন ওন ওই বিল্ডিংয়ে? তারপরে সে তার মেয়ের দিকে তাকে বলে এই ছেলেকে তুমি বিশ্বাস করবে, যে ছেলে গ্রেস মালাবিকা সব মেয়েদের কাছে যায় তুমি তাদের কাছে যাবে? তুমি আবারও এই জিহানের পিছে লেগেছো। তারপর জিহানকে সে আস্তে করে বলে জিহান তুমি একটু যাও, আমার মায়ের সাথে আমার কথা আছে বলে দনুহি তখন জিহানকে উঠে যেতে বলে। জিহান চলে গেলে সে মাকে জানায় যে মা তুমি যা চেয়েছিলে আমি তাই করতে চাচ্ছি, তুমি তো চেয়েছিলে আমি বিয়ে করি এবং আমি বিয়ে করলে ওই বিল্ডিংটা তুমি আমাকে দিবে, এখন তুমি তোমার কথা রাখছো না কেন? তার মা বলে আমি সব ছেলেকে চিনেছি, এ তোমাকে এখনই চিট করেছে, তোমার বাবা এই বয়সেও চিট করছে, আমার পিঠ পিছে আমাকে ধোকা দিয়েছে। তখন সে বুঝতে পারে তার বাবা আসলে কোথায় গেছে। বলে বাবা যে চলে গেছে আমি বাবাকে সাপোর্ট করি, আমিও তোমার কাছ থেকে চলে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই না। মেয়ে চলে গেলে স্পা সেন্টার থেকে যখন মিস বক বের হতে যাবেন তখন সেখানে তাকে খেয়াল করে দোদাহির আঙ্কেল। আর সে যখন চলে যেতে চায় তখন কাউন্টারে মেয়েটি বলে আপনার বিলটি পে করা হয়নি। তখন মিস বক এসে বিল পে করতে চাইলে তার কার্ডটি সেখানে কাজ না করলে চলে আসে দোদাহির মা। দোদাহির মা বলে আমার এই কার্ড থেকে বিল কেটে নিন। প্রথমত সে দোদাহির মাকে এটি দিতে থেকে অবাক হয়। দোদাহির মা বলে আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনার তো আবারও অনেকদিন ঘুম হয়নি। মিস বক তাকে জানায় যে তিনি ঠিক আছেন, কিন্তু দোদাহির মা বলে আমার সাথে আসুন, আমার মনে হয় আপনার সত্যিই অনেক ঘুম দরকার এবং একটা পিসফুল জায়গা দরকার যেখানে আপনি সব কিছু ভুলে শুধুমাত্র ডিপলি একটু ঘুমাবেন। সে তার মায়ের কথায় কনভিন্স হয়। গুইজিকে দেখানো হয় গুইজি তার বাবার রুমে গিয়ে সবকিছু খুঁজে খুঁজে দেখছে। বাবার ফোনে রিং দিলেও রিং যায় না। সে একটু অবাকই হয় কেন রিং যাচ্ছে না, বারবার ট্রাই করতে থাকে তার বাবাকে। তার বাবার শার্ট সেভাবেই পড়ে আছে, শার্টের ভেতরে সেখানে একটি কার্ড পেয়ে যায় সে, সেটা থেকে বুঝতে পারে বাবা আসলে কোন ডিস্কো ক্লাবে গিয়েছে। ইনাকে দেখানো হয় সে তার স্কুলে যখন হেঁটে যাচ্ছিল ক্লাসরুমে ঢুকবে, ঠিক সেই মুহূর্তে সবাই তাকে বুলি করতে থাকে আর রুমের দরজা এমনভাবে কতগুলো মেয়ে লাগিয়ে দেয়
যে সে দরজার সাথে একেবারে ধাক্কা খেয়ে যায়, তার চশমা নিচে পড়ে ভেঙে যায়। এই দৃশ্য দেখে হেরিম সেখানে হাসতে থাকে, আর উল্টো তাকে দেখে দেখে বলতে থাকে তোমরা তাকে জ্বালাচ্ছ কেন, সে তোমাদেরকে কোনো কিছু বলছে না তাই। কিন্তু হেরিমের এই কথাগুলো তার ভালো লাগে না, কারণ হেরিমের চোখের দিকে সে তাকালে হেরিমের মনটাকে সে দেখতে পায় কতটা কুৎসিত। তাই তো সে হেরিমকে হাত ঝাটকে দিয়ে একেবারে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন হেরিমের হাতটা একটু কেটে যায়। আর এদিকে কল আসে মিস্টার বকের কাছে, ইনায়া মিসিং, পারমিশন না নিয়ে স্কুল থেকে চলে গেছে। তখন মিস্টার বক দেরি না করে চলে আসে সেখানে দোদাহির কাছে। দোদাহির কাছে এসে বলে সে মিসিং স্কুল থেকে। দোদাহি বলে সে কি ইদানিংকালে বেশি বুলির শিকার হচ্ছে নাকি, আমি তো বুঝতে পারছি না। তখন দোদাহির আঙ্কেল এসে বলে আমার মনে হয় আমি জানি কোথায় কোথায় সে বসে, কোথায় তার পছন্দের জায়গা। তখন তারা তিনজন মিলে সেই স্কুলের পাশে থাকা সবগুলো দোকানে, যেখানে ইনায়া ইনস্ট্যান্ট নুডলস খায়, যেখানে ইনায়া চা বা কফি খায়, সব সেই রেস্টুরেন্টগুলো তাকে নিয়ে খুঁজতে থাকে। ইনায়ার বাবা বলে তুমি কিভাবে এত কিছু জানলে যে সে এগুলো পছন্দ করে, আর কবে থেকে বা আমার মেয়েকে তুমি এরকম করে নজর রাখছো। সে তখন কোনো জবাব না দিয়ে বলে এখন ইনায়াকে খুঁজে বের করা জরুরি, আমি কবে থেকে দৃষ্টি রাখছি সেটা বলা জরুরি না। তাদের মনে হয় এই বোধহয় এখানে ইনায়া বসে ড্রিঙ্কস করছে, এই বোধহয় ইনায়া এখানে বসে নুডলস খাচ্ছে, কিন্তু আসলে ইনায়া কোথাও নেই, সব কিছুই ফাঁকা। এরপরে সেই মাঠে চলে যায় তারা। মাঠে গিয়ে দেখে সবাই সাইকেল চালাচ্ছে। তার বাবা বলে ইনায়া কেন এখানে আসবে। তখন দোদাহির আঙ্কেল বলে ইনায়া এখানে আসে ওই বেঞ্চে বসে একা একাই শুধুমাত্র মোবাইলে গেম খেলে, সে লন্ডি থাকে কারণ তার সঙ্গে থাকার মতো কেউ নেই। দোদাহি প্যালেস শোনাতে চলে আসলে তার মা জানায় একজন ভিআইপি এই রুমে ঘুমে আছে, তুমি যেতে পারবে না। সে তার মাকে বলে তুমি কি তাহলে তাকে এখানে নিয়ে এসেছো, এই রুমে আটকে রেখেছো কেন, তুমি কি চাও তাদের কাছ থেকে। বলে সে জোর করে ঘরের মধ্যে ঢুকে দেখে যে আসলে ইনা না, সেখানে ইনার দাদি ঘুমিয়ে রয়েছে। সে তখন বের হয়ে তার মাকে বলে যে মা তুমি এটা কেন করছো, ওনাকে কেন নিয়ে আসছো। তার মা বলে যে তুমি বকগুইজির সঙ্গে সুখী হও, আর আমি তাকে এখানে নিয়ে এসেছি তার সঙ্গে আমার বন্ড বাড়ানোর জন্য, যাতে তুমি সুখী হও, তুমি এটাও বুঝছো না। সে তখন তার মাকে বলে মা আমাকে ওই টিকিটটা দিয়েছিল বকগুইজো আমার ঋণের টাকা পরিশোধ করার জন্য, কিন্তু আমি তোমাকে কেন দেইনি জানো, কারণ তোমার আশা বেড়ে যেত সেই জন্য। আমি সেটা আবার তাদের ফ্যামিলিকেই ফেরত দিয়েছি, জানি না তুমি কিভাবে পেয়েছো। তবে তুমি মনে করো না যে আমি ঋণের জন্য এখানে আসি, আমি তোমার কাছে আসি কারণ তুমি তোমার মেয়েকে হারিয়েছো। আমি তোমাকে সেজন্যই মামা বলে ডাকি, যেদিন থাকতে ইচ্ছে করবে না সেদিন আমি চলে যাব। আমিও তোমাকে মায়ের মতোই ফিল করি, আর আমার কেন জানি মনে হয় তুমিও অনেক সময় আমার মায়ের মতোই আচরণ করো, কিন্তু মাঝে মাঝে তুমি এমন লোভী হয়ে যাও যে তোমার লোভের কাছে সব কিছু পরাজিত হতে বাধ্য হয়। কিন্তু তাদের ফ্যামিলি থেকে দূরে থাকো, না হলে আমাকে তুমি হারাবে, আমার আর তোমার সম্পর্ক থাকবে না। বলে সে প্যালেসোনা থেকে বের হয়ে যেতে থাকলে তখন তার আঙ্কেলকে তার মা বলে যে তাকে আটকাও, তুমি কেন দাঁড়িয়ে আছো। কিন্তু তার আঙ্কেল তাকে বাধা দেয় না। সে তার আঙ্কেলের সামনে দিয়ে, মায়ের সামনে দিয়ে সেখান থেকে চলে গেলে তার মা খুবই অবাক হয়। মায়ের উপরে মন খারাপ করে দোদাহি তখন বাসা থেকে বের হয়ে চলে যায় গুইজির বাসায়। আর গুইজি সেখানে বাসায় খুঁজে বেড়াচ্ছে ইনায়ার রুম, যেখানে ইনায়া বসে থাকতো, আর খুঁজে দেখার চেষ্টা করছে কোথায় ইনায়া যেতে পারে। এরপরে সে মোবাইলটা পেয়ে যায়। হ্যাঁ, তার মোবাইল এখানে ভাঙা অবস্থায় আছে, যেমনটি আঙ্কেল বলেছিল যে তার মোবাইল হারায়নি, ভেঙে গেছে। দোদাহি কাছে এসে বলে যে ইনায়াকে কি পাওয়া গেল। সে তখন বলে না, ইনায়া বাসাতে নেই। দোদাহি বলে তুমি একটু পাস্টে যাও, তাহলে যদি ইনায়ার কোনো ক্লু পাওয়া যায়। তখন গুইজি জানায় যে আমি তো পাস্টে যেতে পারবো না, তার সাথে তো আমি বেশি সময় কাটাইনি। তখন দোদাহি বলে দেখো, শুধু আমি নয় আরও অনেকেরই তোমার হেল্প দরকার, তাদের সঙ্গেও তোমার বেশি বেশি সময় কাটাতে হবে। তখন সে অপরাধীর মতো মাথা নিচু করে থাকে, আর দোদাহিকে বলে আমি যদি পারতাম তাহলে যে অবশ্যই ক্লু নিয়ে আসার চেষ্টা করতাম। এরপর ড্রয়ার খুলে দেখে একটি ক্যালেন্ডারে 13 তারিখ একেবারে কেটে দেওয়া হয়েছে মে মাসের, কারণ মে মাসের 13 তারিখ হচ্ছে তার জন্মদিন। হঠাৎ করে দোদাহি একটা সাইডে তাকায়, তাকে বলে ওয়েট, আমি তোমাকে দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যে। কিন্তু গুইজি যখন তাকায়, গুইজি সেখানে দেখে কেউ নাই, শুধু ফাঁকা জায়গা। দোদাহি বলছে তুমি আমাকে বলছো ইনায়া রয়েছে তার স্কুলের জিমের মধ্যে। এরপরে দুজন মিলে দৌড়ে বের হতে যাবে, তখন দোদাহি আরেকবার তাকে দেখে চলে যায়। জিমের বাইরে দেখানো হয় বাইরের রুমে সব ছেলে মেয়েরা সেখানে বসে খাওয়া দাওয়া করছে। হেরিমও রয়েছে সেখানে, তারা সবাই খুবই প্রশংসা করে সেই খাবারের, এবং তারা সবাই সেখানে খাচ্ছে। আর হেরিম তাদেরকে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ তোমরা পেট ভরে খাও। সবাই খেয়ে যখন সেখান থেকে বের হবে, হেরিম একটা রুম লক করে, আর সেই রুমের মধ্যেই আসলে ছিল ইনায়া। যখন ইনায়া বাইরে কোনো শব্দ শুনতে না পায়, তখন ইনায়া সবাইকে ডাকতে থাকে, আর তার কথা শোনার মতো তখন স্কুলে কেউই ছিল না। সে দরজা ধাক্কাতে থাকে আর কাঁদতে থাকে। এই সময় হেরিম শুনলেও তার কথাটি না শুনে সেখান থেকে চলে যায়, আর সে তখন একা সেই রুমের মধ্যে বসে থাকে। আর এইদিকে দৌড়াতে থাকে দোদাহি আর তার বাবা। দৌড়াতে দৌড়াতে একবারে স্কুলে সেই জিমের রুমের মধ্যে তারা চলে আসে, এবং রুমটি লক দেখে তারা ধাক্কাতে থাকলে তখন স্কুলের গার্ড এসে সেই রুমের লকটি খুলে দেয়, এবং তার সাহায্যে তারা তখন রুমের মধ্যে প্রবেশ করে, এবং সত্যিই দেখে জিম রুমের ভেতরে যে স্টোর রুম রয়েছে সেখানে চুপচাপ বসে আছে ইনায়া। তার বাবা দৌড়ে এগিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে, আর
সেও কাঁদতে থাকে তখন। এরপর তিনজনকে রেস্টুরেন্টে দেখানো হয়। ইনায়াকে তার বাবা জিজ্ঞেস করছে, তুমি এরকম কেন করেছো, কেন তুমি স্কুলে না জানিয়ে চলে গেছো? সে তার বাবাকে জানাই, আমি কোথাও তো যাইনি, আর এটার জন্য কি আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে? তার বাবা তো অবাক হয়ে যায়, বলে কেন এসব কি বলছো তুমি, কি হয়েছে? বলে এখানে অনেক আইস। তার বাবা বলে আইস মানে চোখের জন্য আবার কি সমস্যা? কিন্তু সে তার বাবাকে কোনো রকম কোনো জবাব দেয় না, সেখান থেকে উঠে দৌড়ে চলে যায়। তার বাবা যেতে চায় কিন্তু সেখানে তাকে আটকায় দোদাহি। দোদাহি নিজে যায় আগে প্রবলেমটি দেখতে চায় কি হয়েছে। ওয়াশরুমে ঢুকে ইনায়া কাঁদছে, তখন সেখানে দোদাহি আসলে বলে, তোমারই দোষ, আমি ইনভিজিবল ছিলাম, ভালো ছিলাম, কারো চোখে পড়িনি, ভালো ছিলাম। আমি আমার বান্ধবীকে বুঝতে চেয়েছিলাম, কিন্তু সে মুখে একটা কথা বলে মনে আর একটা বলে, যেটা আমাকে কষ্ট দেয়। দোদাহি বুঝতে পারে কি হয়েছে তার সাথে। দোদাহি তখন বলে, তোমার মতোও কিন্তু আমার অবস্থা ছিল যখন আমি হাই স্কুলে ছিলাম। আমি আটকা পড়েছিলাম একটা স্টোর রুমে, ভেবেছিলাম কেউ আসবে না আমাকে বাঁচাতে। আমি আগুন লেগেছিল সেখানে, মনে হয় মরে যাব সেই আগুনে, কিন্তু একজন এসেছিল আমাকে বাঁচাতে সেই ধোঁয়ার মধ্যে দিয়ে, এবং আমাকে বাঁচিয়েছে। তুমি চিন্তা করো না, আমি মনে করি তোমার জন্যও কেউ একজন আসবে এবং ধোঁয়া থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। তবে তার চোখের দিকে তাকিয়ে তাকে ভুল বুঝো না, কারণ মানুষ মনের খুব অল্প কথায় কিন্তু তুমি চোখ দিয়ে দেখতে পাও, তার পুরোটা মন নয়, এটা মনে রেখো। দোদাহি ফেরত আসলে গুইজো বলে, কি হয়েছে ওর, তোমাকে কি কিছু বলেছে, কেন সে এরকম করেছে? তখন দোদাহি বলে, শোনো, ওকে কোনো কিছু জিজ্ঞেস করো না প্লিজ, শুধুমাত্র ওর চোখের দিকে তাকিও। গুইজো বলে, তার মানে? বলে হ্যাঁ, কোনো কিছু জিজ্ঞেস না করে শুধু তার চোখের দিকে তাকাবে, তোমাকে কোনো কিছু বলার দরকার নাই বা জিজ্ঞেস করার দরকার নাই। এরপর সে দেখতে পায় তার মেয়েকে। মেয়ে একটি বেঞ্চে বসে আছে, তখন সে সেখানে তার মেয়ের পছন্দের টিটি নিয়ে আসে, বলে এই নাও তোমার পছন্দের চা। কিন্তু তার মেয়ে বলে, আমি খাবো না, আমি ঠিক আছি। কিন্তু সে জোর করে দিতে চাইলে তার মেয়ে সেটা হাত দিয়ে সরিয়ে দিলে সেটি যেয়ে পড়ে যায়। গুইজো তাড়াতাড়ি করে তার ড্রেসটি ক্লিন করে দিতে থাকে, আর চশমা ক্লিন করে দিতে চাইলে সে তার বাবাকে বাধা দিতে থাকলে, কিন্তু বাবার হাতে তখন চশমা, সে তখন তার বাবার চোখে তার বাবার মন রিড করতে পারে। ইনায়ার বাবা ইনায়াকে বলছে, সরি, আমি তোমাকে একা ছেড়ে দিয়েছি, তোমার যত্ন নিইনি, তোমার পাশে আমার থাকা উচিত ছিল। এভাবে তাহলে তোমাকে একা একা বড় হতে হতো না। আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার পাশে থাকবো, তোমার সাথে সময় কাটাবো। ইনায়া তখন বলে, এত দেরিতে তুমি এটা মনে করছো, এখন এসে ভাবছো আমার পাশে থাকবে, আমার সঙ্গে হবে, আমাকে তুমি সময় দিবে? ইনায়ার বাবা বলে, তুমি কিভাবে জানলে আমি এগুলো বলছি, বলো তো? তখন ইনায়া আরও কাঁদতে থাকে, বলে যে আমি তোমার কথা বুঝতে পারছি। তখন তার বাবা মনে মনে যে কথা বলে, সে সেটা বলতে থাকলে তার বাবা বলে, তুমি কিভাবে আমার মন রিড করতে পারছো, আর কবেই বা এই সুপার পাওয়ার পেলে? সে তখন আরও কাঁদতে থাকে, বলে আমি এই দুনিয়াতে না আসলেই হতো। যেদিন মা এই দুনিয়া থেকে চলে গেছে সেদিনই আমি প্রথম প্রকাশ করি মায়ের কাছে যে আমি মায়ের মনের কথাও বুঝতে পারি, আমি মায়ের মনের কথা, তোমার মনের কথা, সবার মনের কথা বুঝতে পারি। আর এটা বোঝা খারাপ, কারণ সবার মনের একটা গোপনীয়তা আছে, আমি তাদের গোপন কথা জানবো কেন? এরপরে দৃশ্য দেখানো হয়, তার মা ইনায়াকে বলে একটা প্রিটি হাউসে যাবে ইনায়া। তখন ইনায়া ছোট, বলে বাবা যাবে না? বলে না, বাবা সেখানে যেতে পারবে না, তুমি আর আমি যাব। ইনায়া তখন তার মায়ের চোখ দেখে গ্লাসে, এবং দেখে তার মায়ের মন রিড করে বলে, আমি না জন্মালেই ভালো হতো, আমি তাহলে কেন সেদিন জন্মালাম মা? তখন তার মা তো অবাক যে ইনায়া এই কথা কেন বলছে। ইনায়া বলছে, আমি তোমার সকল দুঃখের কারণ মা। তখন সে ইনায়ার দিকে তার মা তাকাতে যাবে অবাক হয়ে, ঠিক সেই মুহূর্তে গাড়িটি বের হয় টানেল থেকে, আর তখন হঠাৎ অনেক আলো তার চোখে এসে লাগে, এবং মেন রোডে দুজন গাড়ি দাঁড়িয়ে যখন ঝগড়া করছে দেখে গাড়িটি সাইড করবে সে, তখনই আসলে গাড়িটি গিয়ে একবারে খাদে পড়ে অ্যাক্সিডেন্ট হয় এবং তার মায়ের মৃত্যু হয়। প্রেজেন্টে কাঁদতে কাঁদতে ইনায়া বলে, আমি একজন মনস্টার, আমার কারো মনের কথা রিড করা উচিত না, আমি কেন এটি করেছি? মা আমার জন্যই মারা গিয়েছে, ওই দিনটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট ডে লাইফে। কিন্তু তার বাবা তাকে বোঝাতে থাকে যে তুমি একটা সুপার পাওয়ার পেয়েছো, তুমি মনস্টার না, এটা হতেই পারে, তুমি এটাকে অন্যভাবে নিও না। আর ইনায়া তখন কাঁদতে থাকে, তখন তার বাবা তাকে কমফোর্ট করতে থাকে, তাকে জড়িয়ে ধরে। বাবা মেয়ের অনেক দিন পরের এই দুঃখ কষ্টের শেয়ারগুলো দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে দোদাহি, আর খুশি হয়। সিন কাট করে আমাদের প্যালেস সুনাতে দেখানো হয়, দোদাহির মা বসে আছে সেখানে। দোদাহির মা এসে বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি নতুন একটা বুদ্ধি পেয়েছি, কিভাবে তাদের 50 বিলিয়ন উনের ওই বিল্ডিংটি পাওয়া যায়। আমি ভাবছি দোনোহিকে ক্যাপচার করে, কেননা আমি সেই বিল্ডিংটা হাতিয়ে নিই, তুমি কি বলো? তখন দোদাহির মা বলে, তোমাকে এরকম কোনো প্ল্যান করার দরকার নেই, প্ল্যান আমার মাথায় আছে। এই সময় তার ভাই এসে জানায় যে উঠেছে কিনা মিস বক, এখনো ঘুম থেকে তুমি চেক করেছো? তখন আমাদের মিস বককে দেখানো হয়, তিনি সবেমাত্র চোখ খুলেছেন, আবারও সেম স্বপ্ন। সেই সময় রুমের মধ্যে প্রবেশ করে দোদাহির মা, এসে বলে, আপনার কি ঘুম একটু ভালো হয়েছে? আপনি কি আবার কোনো ভালো কোনো ড্রিম দেখেছেন?
তখন সে বলে যে আসলে আমি একটা ড্রিম দেখলাম, আপনার কি একটি মেয়ে ছিল মারা গেছে কখনো? আমি দেখলাম আপনি আপনার মেয়ের হাত ধরে বলছেন যে আমি অনেক খুশি যে তুমি মারা যাওনি। সে তো খুব অবাক হয় এ কথা শুনে। এরপরে আমাদের দেখানো হয় এ কথা দোদাহি শিখিয়ে দিয়েছিল মিস বককে, যে আমার মায়ের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে তার মেয়ে এবং তার মেয়ের মৃত্যু। আপনাকে শিখিয়ে দিলাম যখন তিনি আপনার কাছে আসবে শেষ আপনি এই ট্রিকটা খাটাবেন, বলবেন যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। এর থেকে ভালো বুদ্ধি আর নেই। এরপরে প্রেজেন্টে দেখানো হয় মিস বক তাকে বলছে যে আপনি এটা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি কিন্তু ফিউচার সবসময় দেখি। যেমন দোদাহির বিয়েতে কি হবে আমি আগেই দেখেছিলাম, আমি এটিও দেখেছি। এখন আপনার বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, বলে সেইখান থেকে উঠে তখন সে চলে যায়। দোদাহিকে দেখানো হয় সে ক্লান্ত হয়ে সিঁড়িতে ওঠার চেষ্টা করছে, আর সেখানে তখন সে যখন পড়ে যায় সিঁড়িতে আর উঠতে পারে না, তাকে সে গ্রেস হেল্প করে। গ্রেস তাকে অনেক কষ্টে তুলে দিতে সক্ষম হয় উপরের তলায়। এরপর ছাদে দেখানো হয় গ্রেস তার জন্য পানি নিয়ে আসলে গ্রেস তাকে পটাতে থাকে কিভাবে সেই 50 বিলিয়নের বাড়িটি পাওয়া যায়। এই পুরো ধান্দায় বুঝতে পারে তখন দোনহিকে সে বলে চলো না দুজন মিলে একবার উড়ি, আমার খুব ওড়ার শখ তোমার সঙ্গে। আর দোনহি চুপচাপ থাকে। সিন কাট করে দেখানো হয় সাইকেল চালানো শেখাচ্ছে ইনায়ার বাবা ইনায়াকে। ইনা প্রথমত পারছে না কিন্তু তাড়াহুড়ো করছে, কিন্তু তার বাবা খুবই কেয়ারফুলি পিছনে ধরে কিছুক্ষণ চালানোর পরে ইনায়া সাকসেসফুলি সাইকেল চালানো শিখে যায়। তার বাবা তো খুশিতে একদম চেয়ার আপ করতে থাকে, আর ইনায়াও অনেক বেশি খুশি হয় যে সে সাইকেল চালাতে পারছে। আর দোদাহিও যখন তাকে দেখে সাইকেল চালাতে তখন সেও অনেক বেশি খুশি হয়। ইনায়াকে দেখানো হয় যখন সে পার্কের পাশে সাইকেলটি পার্ক করবে সেই সময় জুনু এসে ইনায়াকে ডাক দেয়, আর সাথে সাথে সে ভয়ে সাইকেলটিকে ঠিকমতো পার্কও করতে পারে না, আবার সাইকেলটি নিয়ে চলে যেতে থাকলে তাও করতে পারে না, সাইকেলটিই পড়ে যায়। জুনু এসে তার সাইকেলের সামনে দাঁড়ালে সে তখন সাইকেল ফেলে দিয়ে সেখান থেকে যেতে থাকে। জুনু তখন পিছন থেকে ডেকে বলে দাঁড়াও ইনা, তুমি কি আমাকে এতই ঘৃণা করো যে আমার পাশেও থাকতে চাচ্ছ না? আমি তোমাকে এই জিনিসটি দিতে এসেছিলাম, বলে সে ইনায়ার চশমাটি তার হাতে বাড়িয়ে দেয় আর বলে যে আমি স্কুলে তোমার সাথে কথা বলিনি, তোমার সাথে মিশিনি, আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে রাখছি, চিন্তা করো না। এতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমি পারবো এবং কথা দিলাম আমি তোমার কাছ থেকে দূরে থাকবো, তোমার সঙ্গে থাকবো না, তোমার কাছেও আসবো না, তোমার সাথে কথা বলবো না। বলে সে যখন চলে যাবে ইনায়া পিছন থেকে বলে আই লাইক ইউ। জুনু শুনে তো অবাক হয়ে যায়, বলে কি বললে তুমি? তখন ইনায়া আবারও বলে যে আমি তোমাকে পছন্দ করি। সিন কাট করে আবারও দেখানো হয় গুইজু এবং দোদাহিকে। তারা বেঞ্চে বসা আছে পার্কের এবং সেখানে তারা দুজন কথা বলতে থাকে এবং জিজ্ঞেস করে গুইজো তুমি আগে থেকেই জানতে না ইনায়ার এই সুপার পাওয়ারের কথা? তখন সে হ্যাঁ বলে। তখন খুশি হয় যে তুমি কাউকেই জানতে দাওনি। তারপরে সে বলে যে আমি আমার হ্যাপি মোমেন্টে যেভাবেই হোক ফিরে যেতে চাই এবং তার সাথে কথা বলতে বলতে তখন সে মনে করে কোন হ্যাপি মোমেন্টে, আমাকে যে অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছো সেটা? সে বলে না, আমার লাইফের সবচেয়ে হ্যাপি মোমেন্ট যেটাকে আমি পুনরুদ্ধার করতে চাই। তখন সে বলে ওয়েট, তুমি যখন আজকে দুপুরবেলা আমাকে দেখা দিয়েছো তখন ঘরের মধ্যে তোমাকে আমি খুবই স্যাড স্যাড দেখেছি, কেন বলো তো কি হয়েছে তোমার? তখন দেখানো হয় গুইজুকে তাকে অনেক স্যাড দেখাচ্ছিল। সে ভাবতে পারে না, বলে কি জন্য তুমি এত স্যাড ছিলে? যখন সে জিজ্ঞেস করতে যাবে গুইজোকে, গুইজো তার পাশে নাই, সেখান থেকে উধাও হয়ে যায়। গুইজো তার সেই পাস্ট হ্যাপি মোমেন্টে যায় যেই সময়ে ইনায়া জন্মগ্রহণ করেছিল এবং তার কোলে ইনায়াকে দেওয়া হয়েছিল। তার ওয়াইফ বলে এই হ্যাপি মোমেন্টে তুমি বারবার ফেরত আসবে আমার মনে হয়, এবং সে দেখতে পায় যে সে ইনায়াকে কোলে নিয়ে কি কথা বলছে তার ওয়াইফের সাথে। এরপর সে আবারও ব্যাক করে প্রেজেন্টে আসলে তাকে জিজ্ঞেস করে দোদাহি তুমি কোন মোমেন্টে গিয়েছিলে? তখন গুইজো তাকে জানায় সে হ্যাপি মোমেন্টে গিয়েছিল যেই সময় ইনায়া জন্মগ্রহণ করেছে, সুতরাং এটা ইনায়া আর আমার জন্য রিট্রাইভ করা খুব জরুরি ছিল। এখন আমি সেই মোমেন্টে যাব যেই মোমেন্টে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। দোদাই তখন বলে এসব কি কথা, আমি তোমার সামনে আছি, একেবারে ভালো আছি, সুস্থ আছি, আমাকে তুমি বাঁচাবে, বারবার একই কথা কেন বলো তো? তখন গুইজো বলে তুমি কি বোঝো না, 13 বছর আগে তোমাকে বাঁচিয়েছিলাম, দেখেছি তোমাকে, আবার 13 বছর পর তোমারই সাথে আমার ভালোবাসা হচ্ছে, এটি কি মিন করে? এরপরে আমাদের গুইজুর মাকে দেখানো হয় ঘুম থেকে একটা দুঃস্বপ্ন দেখে তিনি লাফিয়ে ওঠেন গুইজি বলে। এরপরে তার হাজব্যান্ডের কার্ড বের করে দেখে কোন ডিস্কোতে হাজব্যান্ড আছে, তারপর সেই ডিস্কোতে চিল্লাইতে চিল্লাইতে চলে যায়, হাজব্যান্ডের নাম ধরে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। তারপর তার হাজব্যান্ড দৌড়িয়ে এসে তাকে ধরলে সে কাঁদতে থাকে আর বলে আমার গুইজু এবার মারা যাবে, এবার আমি স্বপ্ন দেখেছি আমার গুইজু মারা যাবে, আমার আর কিছুই করার নেই, বলে কাঁদতে থাকে। তার বাবা এপাশ ওপাশ দেখতে থাকে কেউ দেখছে কিনা। গুইজোকে দেখানো হয় সে বসা আছে দোদাহির সঙ্গে সেই পার্কেই। গুইজো বলে এর অর্থ কি আমি জানি না। দোদাহি বলে তুমি এটা নিয়ে একটু বেশিই ভাবছো আর বারবার একই কথা বলছো, কি দরকার তোমার সেই পাস্ট আমাকে সেভ করতে যাওয়ার? এরপরে সে তার হাতটি কাছে টেনে নেয়, তারপরে হাতে আংটি বের করে আংটি পরিয়ে দেয় এবং সে নিজের হাতেও একটি সেই আংটি পরে।
অবাক হয়ে যায় দেখে একই রকম আংটি দুইটা। সে বলে, দেখো একদিন তোমার হাতে আমি পরিয়ে দিয়েছিলাম আংটি, আমাদের ফ্যামিলির আংটিটি। দোদাহি অনেক অবাক হয়ে গেলেও কিছু বলতে পারে না। তখন গুইজো তাকে একটি কিস করে দেয়, আর এই কিসের দৃশ্যের মধ্যে দিয়ে পর্ব 9 শেষ করে দেওয়া হয়। নাম্বার পর্বের শুরুতেই দেখানো হয় গুইজি এবং দোদাহি গাড়িতে যাচ্ছে এবং তারা খুবই খুশি। পরে তারা একটা জিনিস নিয়ে বের ধরলে গুইজি সেখান থেকে উধাও হয়ে যায় সেটি দেখার জন্য। আর তখন পিছন থেকে একটা গাড়ি আসে, আর সেই গাড়িকে লক্ষ্য করে দোদাহি, আর তখনই সব কিছু ব্ল্যাক হয়ে যায়। কিছুক্ষণ পরে গুইজি ফেরত আসে সেই গাড়িতে, দেখে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সে তো ভয় পেতে থাকে দোদাহি কই। এরপরে 5 দিন পূর্বে দেখানো হয় অ্যাক্সিডেন্টের। দোদাহি চলে এসেছে গুইজির বাসায়। সেখানে গুইজি তাকে গ্রিটিংস করে বাড়িতে নিয়ে আসে। দোনহি তাকে বলে, তুমি এই বাসাতে আসলেই মানিয়েছ, কারণ তুমি পুরোই শেমলেস। তখন দোনহির মা এসে তাকে বাধা দিয়ে বলে, এ কথা বলো না, আমরাই দোদাহিকে আসতে বলেছি। সেই সময় দোদাহি দোনহিকে বলে যে আপনিও আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করুন, কিন্তু দোনহি বলে আমি ব্রেকফাস্ট স্কিপ করছি না বলে চলে যায়। তখন গুইজু তাকে নিয়ে ব্রেকফাস্টের টেবিলে বসলে সবাই মিলে একসাথে নাস্তা করতে করতে গুইজো জানায় যে কেননা আমরা এই বাড়িটা থেকে মুভ করি বাবা, আমরা নতুন করে শুরু করি। আর আমার অনেক দিন পর সবার সাথে নাস্তা করতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমরা এক ফ্যামিলি, যেটা আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু তার মা মন খারাপ করে বলে, আমার দেখা স্বপ্ন কিছুতেই মিথ্যা হতে পারে না। তো দেখা যায় এই কথা শুনে দোদাহিও অনেক মন খারাপ করে। এরপর আমাদের দেখানো হয় দোদাহিকে মিস বক বলছে যে গুইজো আর কয়েকদিনের মেহমান, সে মারা যাবে। এ কথা শুনে খুবই অবাক হয়ে যায়। দোদাহি বলে, কেন, এটা কিছুতেই রোধ করা যায় না, যেহেতু আপনি আগে জানতে পেরেছেন। তখন গুইজুর মা বলে যে আমার বাবার মৃত্যুর বিষয়টিও আমি আগে থেকে জেনেছিলাম, কিন্তু আমি যত এটাকে বাধা দিতে চেয়েছি উনি আরও আগেই মারা গিয়েছেন। সুতরাং এটাকে বাধা দেওয়া যাবে না, যেটা করা যাবে আমাদেরকে তাকে খুশি রাখতে হবে। তাই তুমি আমাদের বাসায় চলে আসো। আমি জানি এটা আমার জন্যও কষ্ট, কারণ আমি তোমাকে চাইনি এই বাসায় থাকো, আর তোমার মতো একজনকেই আমার চাইতে হচ্ছে, কারণ আমার ছেলেকে খুশি করার জন্য। আর আমার ছেলে তোমাকেই 13 বছর আগে সেই ঘটনায় বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডের ভিতরে মারা যাবে, সে আর ব্যাক করতে পারবে না। দোদাহি এটা শুনে অবাক হয়ে যায়। এরপরে আবার তাদের খাওয়ার টেবিলে দেখানো হয়, সেখানে গুইজু সবাইকে বলে যে আসলে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আর দোদাহি জিজ্ঞেস করে যে ইনায়া কোথায়, ওর কি সব কিছু স্কুলে ঠিক হয়েছে? এদিকে স্কুলে দেখানো হয় টিচার সবাইকে নিয়ে বসে আসলে মিটিং করছে যে কে ইনায়াকে বন্দি করেছিল, কিন্তু সবাই বলে সবাই আগে চলে গিয়েছে, সবার শেষে হেরিম চলে গিয়েছে, সুতরাং হেরিমই তাকে আটকিয়েছে। কিন্তু হেরিম বারবার বলে সে তেমন কিছুই করেনি, সে খাবার দাবার সব কিছু পরিষ্কার করে সবার শেষে বের হয়েছে ঠিকই, কিন্তু সে কাউকে আটকায়নি। এরপরে টিচার সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং হেরিমকে সেখানে থাকতে বলে। আর হেরিমকে বলে যেহেতু ইনায়া চায়নি কাউকে শাস্তি দিতে, সেহেতু আমি এখন কোনো ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু হেরিম তুমি ইন ফিউচারে এরকম কোনো কিছু করো না, তোমাকে সাবধান করলাম। শিক্ষকের রুম থেকে বের হয়ে সবাই হেরিমের বিরুদ্ধে নেগেটিভ কথা বলতে থাকে আর বলে ও তো হিংসুক এবং খারাপ, এবং ও শুধু এটা মানুষকে দেখায়, ও আসলে জেলাস জনুকে নিয়ে। এরপরে হেরিম ইনায়ার কাছে এসে বলে তুমি আমাকে বিশ্বাস করো আমি কিছু করিনি, কিন্তু ইনায়া আবার তাকে জবাব দেয়, বলে তোমার মনে কি আছে আমি সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারবো তুমি করেছো কি করনি, কিন্তু আমি তোমার চোখের দিকে তাকাতে চাই না, মন পড়তে চায় না। সেই সময় জনু তাকে ডাক দিলে সে সরাসরি দৌড় দেয় জনুর কাছে। আর এইখানে হেরিম অবাক হয়ে চেয়ে থাকে তার চলে যাওয়া। এদিকে দেখানো হয় গুইজুর বাবা আর গুইজু বসে কথা বলছে। গুইজু বলছে বাবা চলো না আমরা নতুন জায়গা থেকে মুভ করি, এখান থেকে চলে যাই, কারণ এই বাসাটা অনেক বড়, আমরা অ্যাফোর্ডও করতে পারবো না। তখন তার বাবা অবাক হয়ে যায়, কিছু বলতেই যাবে তার বাবা, কিন্তু তখন সে তার বাবাকে বলে যে আমি সব কিছু শুরু থেকে শুরু করতে চাই, আমি চাই দোদাহি মা তোমার আর ইনায়ার যত্ন নিক, আর আমি আসলে পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে চাই। সেই সময় তার মা এসে বলে ঠিক আছে তোমার কথা মতোই আমরা কাজ করব, আমরা এখান থেকে মুভ করব, কোনো সমস্যা নেই। আর তার বাবাকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। তখন তার বাবা কিছু বলবেই, কিন্তু তার মা বাধা দিয়ে বলে তার কথায় কোনো জবাব দেওয়ার দরকার নেই, সে যা চাচ্ছে আমরা তাই করব, সে মুভ করতে চাইলে আমরা তার খুশির জন্য তাই করব। আর সে মরে যাওয়ার পরে তুমি মনে করো না যে তুমি ওই বাসায় থাকতে পারবে, তোমাকেও এখান থেকে একবারে চলে যেতে হবে আমার জীবন থেকে। আর সেই জন্য যে কয়টা দিন গুইজো বেঁচে আছে সেই কয়টা দিন শুধুমাত্র তার সাথে অভিনয় করো, তাকে কোনো কিছুর জবাব দেওয়ার দরকার নেই। গুইজুর বাবা বলে আমার অভিনয় করতে অনেক কষ্ট হচ্ছে, তার মা বলে আমারও তো কষ্ট হচ্ছে, আমি কি সুখে এগুলো করছে, কিন্তু করতে হচ্ছে। এরপরে দেখানো হয় দুনহিকে, সে প্র্যাকটিস করে আর তার মায়ের কথা মনে করছে। সেখানে তার মা তাকে বলেছে যে তুমি কয়েকটা দিন সবুর করো, তোমার ভাইয়ের মৃত্যুর পরে এই বাসাটা তুমিই পাবে। আর সে তো একেবারে অবাক হয়ে যায়, কাঁদতে থাকে সেখানে, বলে তুমি কি আমাকে ছোট লোক ভেবেছ, সে আমার ছোট ভাই, সে মারা যাবে আর তারপর আমি বাড়ি নেবো, তুমি কেনই বা এই স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন দেখে আমার লাইফটা শেষ করেছো, এখন গুইজুকে নিয়ে স্বপ্ন। এরপরে সে কাঁদতে কাঁদতে সেখানে
সে জিম করছে। আর তখন চলে আসে গ্রেস। গ্রেস এসে বুঝতে পারে না সে কাঁদছে কেন। তারপর গ্রেস টাওয়াল লাগিয়ে দিলে সে বলে না আমি ঘামছি, আমি কাঁদছি না। সে কান্না লুকাতে চায়। এরপরে দেখানো হয় গুইজু এবং ইনায়া আর দোদাহি বাইরে তারা সাইকেল চালাচ্ছে এবং অনেক আনন্দ করছে পার্কে। এছাড়াও তারা গিয়ে একটা ফটোশপে বিভিন্নভাবে সেজে নিজেরাই ছবি তুলছে। সেখানে বারবার দোদাহির মনে হলেও সে লুকানোর চেষ্টা করছে তার কষ্ট, যে আর ইনায়া যাতে বুঝতে না পারে তাই সে অন্যরকম ভাবছে। এরপরে তারা সবাই মিলে ফ্যামিলি ছবি তোলে এবং অনেক মজা করে। ইনায়া অনেক হ্যাপি, গুইজো আর দোদাহিও হ্যাপি। এরপরে রাত্রে দেখানো হয় দোদাহি তার রুমে শোয়ার চেষ্টা করলে সেখানে গুইজো এসে বলে তুমি এখানে শুয়ে আছো, কিন্তু বাবা দেখতেছি আমার বেডরুমের সব কিছু উলট পালট করেছে, বেডরুমকে নিচে নিয়ে গেছে। দোদাহি বলে আমি এখানেই ঠিক আছি, আমার জন্য বেড তো এখানেই আছে। ঠিক সেই সময় বলে আচ্ছা ঠিক আছে তাহলে গুড নাইট, তুমি ঠিক মতো রেস্ট নাও। বলে সে যখন ব্যাক করবে দেখে ইনায়াকে দেখে সে মোটামুটি ভয় পেয়ে যায়। বলে আমি তো পানি নিতে এসেছিলাম। ইনায়া বুঝতে পেরে কোনো কিছু না বলে বলে বাবা তুমি স্টুপিডের মতো আচরণ করছো, এগুলো কি বলছো উল্টাপাল্টা। বলে সেখান থেকে সে পানি নিয়ে চলে যায়, কারণ পানি তো কিচেন থেকে নিতে হবে, দোতলা থেকে নয়, দোদাহির রুমের পাশ থেকে। এরপর ইনায়া চলে গেলে সে তাড়াহুড়ো করে আবার রুমের মধ্যে ঢুকে পড়ে। আর দোদাহি তখন ঘুমাতেই যাবে, কিন্তু সে এসে বসে বলে আমি এখন অনেক হ্যাপি এবং আমার মনে হয় ফিউচারেও আমি অনেকবার এই হ্যাপি মোমেন্টে ফেরত আসবো। আমরা এক ফ্যামিলি একই সঙ্গে আছি, এটা ভাবতে অনেক ভালো লাগছে। চলো না আর একটা বিয়ে করে নিই তাড়াতাড়ি। সে অস্থির হয়ে যায় বিয়ে করার জন্য। তাকে বুঝায় যে আগে দোনোহির বিয়ে হোক, তারপরেই আমরা বিয়ে করব। এরপরে আবারও দেখানো হয় দোনোহি এবং গ্রেস তারা রেস্টুরেন্টে খাচ্ছে। দোনোহিকে সে বারবার খেতে রিকোয়েস্ট করলেও খেতে চায় না। সে বলে আমি তোমার পার্সোনাল ট্রেনার, খেয়ে নাও, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু দোনোহির মুখে খাবারই ঢোকে না। গ্রেস জিজ্ঞেস করে দোদাহি কেমন আছে। সে নিশ্চয়ই ভালো আছে এবং তোমার সঙ্গে ভালো বন্ডিং হবে। শোনো আমরা কিন্তু খারাপ না, কিন্তু মেন প্রবলেমই হচ্ছে আমার মা আসলে তাকে ছাড়বে না। সে যে ওই বাসায় গেছে এটা আমার মা চায়নি, তাই আমার মা যেভাবেই হোক তাকে ব্যাক আনার চেষ্টা করবে। এরপরে দোদাহির মাকে দেখানো হয় তার মামা এসে জিজ্ঞেস করে যে আমি সব ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু তুমি ভেবে নাও যে তাকে এভাবেই কি তুমি গুড বাই জানাতে চাও। তার মা বলে হ্যাঁ আমি ডিসিশন নিয়ে নিয়েছি। সিন কাট করে দেখানো হয় দোদাহি ঘুমানোর চেষ্টা করছে, হুড়মুড় করে তার রুমে ঢুকে পড়ে সেখানে গুইজি। আর সে সাথে সাথে বেড থেকে উঠে পড়ে। গুইজু বলে আমার বিছানাতে পানি পড়ছে, কোনো অবশ্য বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর বলেই সে তার বেডে শুয়ে পড়ে। আর দোদাহি বলে তুমি এটা কি করছো, এখান থেকে যাও। সে বলে না আমরা তো এক ফ্যামিলি, এক ফ্যামিলি তখনই মিন করবে যখন আমরা একসঙ্গে খাবো, একসঙ্গে ঘুমাবো, ঠিক না। দোদাহি বুঝতে পারে তার চালাকিটা আসলে কি, তো সে তার হাতের উপরেই শুয়ে পড়ে। আর বলে আমি তোমাকে ফিউচারে আগুন থেকে বাঁচাবো, আর তোমার হাতটা একটু ধার নিতে পারবো না। বলে তার সাথে ঘুমিয়ে থাকার চেষ্টা করে। আর বলে জানো আমি এই মোমেন্টে এত হ্যাপি যে আমি অনেকবার এই মোমেন্টে ফেরত আসবো। দোদাহি বলে চলো না বেড়াতে যাই। গুইজু বলে ঠিক আছে চলো। এরপরে পরদিন সকালে দেখানো হয়ে তারা গাড়ি নিয়ে বের হয়েছে লং ট্রিপে। তারা চলে যাচ্ছে সমুদ্র সৈকত দেখতে। বাইরে তো কোন মুষলধারে বৃষ্টি হচ্ছে। গুইজু গাড়ি চালাতে চায়, কিন্তু দোদাহি বলে যে তার বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে খুব ভালো লাগে, কিন্তু তার অনেক ঠান্ডা লাগছে। কথা শুনে সে তখন তার গায়ে কোটটি পরিয়ে দেয়। আর এই কোটটি আসলে কিনে দিয়েছিল গুইজু। গুইজু বলে তুমি এটি পছন্দ করেছো। সে বলে হ্যাঁ আমার এটি খুব পছন্দ, এই ইয়েলো কালারের এটি আমি এত পছন্দ করেছি। আর তুমি তো সেদিন খুব হেসেছিলে আমার যেদিন জামার হাতা ছিঁড়ে গিয়েছিল। কিন্তু সে সিরিয়াসলি বলে সে হাসেনি। কিন্তু বেট লাগার পরে সেই ঘটনাতে সে আবারও ফেরত যায় এবং দেখে যখন হাত ছিঁড়ে গিয়েছিল আসলেই গুইজু হেসেছিল। এবং গুইজু ব্যাক করে এসে বলে আসলেই তো আমি হেসেছিলাম। তখন দোদাহি বলে হ্যাঁ ওই দিনে আমি তোমাকে প্রথম হাসতে দেখেছি। দোদাহি বলে তার পছন্দের এক নায়িকা এরকমই এক কার্ডিগান পরেছিল, কিন্তু সেখানে গুইজু জানায় যে না সে ব্লু কালারের পরেছিল। আবারও বেট লাগে সেটা ব্লু না হলুদ। এরপর সে দেখার জন্য আবারও সেখান থেকে উধাও হয়ে গেলে দোদাহি খেয়াল করে তার গাড়ির পিছনে একটা গাড়ি আসছে। আর সেই মুহূর্তে সে খুব ভয় পেতে থাকে এবং আমরা দেখি সব কিছু অন্ধকার হয়ে যায়। আর তখন গুইজো সেই জায়গাতে আবারও ব্যাক করলে আমরা দেখি যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে। গুইজো বলে দোদাহি কোথায়। আর সে বলে কেনই বা এটা অ্যাক্সিডেন্ট করলো। তখন সাথে সাথে অনেক লোক সেখানে চলে আসে এবং সেই অ্যাক্সিডেন্টের স্পট থেকে মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করতে থাকে। আর গুইজোকে বসে রাখা হয় একটা পুলিশের গাড়িতে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও শুধুমাত্র সেই কার্ডিগানটাই পাওয়া যায় যে কার্ডিগান নিয়ে তারা বেড ধরেছিল। এরপর সেই কার্ডিগানটা নিয়ে সে দুই হাতে ধরে কাঁদতে থাকে আর দোদাহিকে ডাকতে থাকে। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরও লাশ সেই নদী থেকে পাওয়া যায় না। গুইজো আবারও একা হয়ে যায়। এরপরে দেখানো হয় দোদাহির মা সেখানে বসে ড্রিঙ্কস করছে আর গুইজো সেইখানে চলে আসে। গুইজো সেই দোদাহির মাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি এটা করিয়েছো না, তুমি তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছো। হেমন্তী তাকে বাধা দিলে তার মা তাকে আসতে দিতে বলে। আর এবার দোদাহির মা বলে আমি কিভাবে কি করলাম, বৃষ্টির দিনে আমি শুনেছি চাকা স্লিপ করেছে আর স্লিপ করার কারণে সে পড়ে গেছে সেখান থেকে অ্যাক্সিডেন্ট করে। তুমি তো তার পাশেই বসেছিলে, তোমার গায়ে তো একটাও ক্র্যাচ লাগেনি, তুমি তাকে বেঁধে রাখতে পারোনি, আটকিয়ে রাখতে পারোনি, তুমি কি করলে তখন।
তুমি বসে বসে দেখলে তোমাদের নাকি সুপার পাওয়ার আছে, সুপার পাওয়ার যে তাকে বাঁচাতে পারলে না বলে তার মা চিৎকার করতে থাকে। এরপর গুইজোকে দেখানো হয় সে বাসায় ফেরত এসেছে আর সেই কোটটি নিয়ে সে কাঁদছে আর আবারও ড্রিঙ্কস করছে। তখন তার বাবা এসে তাকে থামতে বলে, সে বলে না, আমি ভেবেছিলাম সাময়িকের জন্য হয়তো আমার লাইফে কোনো পরিবর্তন হলো, কিন্তু আসলে কোনো কিছুই পরিবর্তন হলো না, আমি আবারও তাকে বাঁচাতে পারলাম না, সে সেই আগের মতোই আমার কাছ থেকে চলে গেল বলে সে আবারও ড্রিঙ্কস করতে থাকে আর বলে আমাকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে গেল। তার বাবা কি বলবে আর বুঝতে পারে না, এসে তাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে আর তার মেয়ে আর দুনহি দরজা থেকে দেখতে থাকে যে তাদের ভাইয়ের কি অবস্থা এবং তারাও কাঁদতে থাকে। দোদাহির মৃত্যুতে সবাই বিষণ্ণ হয়ে পড়ে এই ফ্যামিলির। আর দেখানো হয় যে তাদের তোলা সেই ছবিটি দেখছে আর দোদাহির মোবাইলে ট্রাই করছে ইনায়া আর কাঁদছে। এদিকে ড্রয়িং রুমে বসে বসে দুনহি বলছে এমনটা হবে ভাবতে পারেনি, ঠিক 7 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হলো। তবে সত্যি বলি আমার একদিকে রিলিফ লাগছে, যদি ভাই সেই পাস্টে যেতে না পারে আর দোদাহি না থাকার কারণে তার ক্ষমতা হারিয়ে যায় তাহলে আমাদের ভাই মনে হয় বেশি দিন বাঁচবে, ঠিক না? বলে মায়ের দিকে তাকায়। তার মা কোনো কিছু জবাব দেয় না। তার বাবা বলে তার ফিউচারকে কিছুতেই চেঞ্জ করা যায় না, একবার ভেবে দেখো তো। তার মা কোনো কথা না বলে উঠে চলে যায় ছেলের রুমে, গিয়ে ছেলেকে বলে যে আসলে এই আধুনিক যুগে সুপার পাওয়ারের এই কনসেপ্টটাই আসলে ঠিক নয়, আমাদের কারোর কোনো সুপার পাওয়ার এখন থাকবে না, আমি জানি এবং মেনে নিয়েছি, তুমিও সেটা মেনে নাও। আমার স্বপ্ন দেখা বন্ধ হয়েছে, এটা একদিক দিয়ে ভালো, কারণ আমরা আধুনিক যুগে জীবনযাপন করছি এবং এই জীবনযাপনে একমাত্র দায়ী আমরা সব সুপার পাওয়ার হারাবো। তুমিও হারিয়েছো, আমার মনে হয় আমরা প্রেজেন্ট নিয়ে বাঁচি আর এটাই ভালো হবে। দোনহিকে দেখানো হয় সে বিয়ের ড্রেস ট্রাই করছে আর তখন সেখানে রেহান এসে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, বলে তোমাকে তো খুবই সুন্দর দেখাচ্ছে। কিন্তু দোনহি বলে আমরা বিয়েটা পসপন করি, তুমি তো জানো আমার ভাইয়ের অবস্থা। সে বলে কিন্তু তুমি তো বলেছো বিয়ে করতে তাড়াতাড়ি, আর আমরা স্কার্ট ছাপিয়েছি, দাওয়াত দিয়েছি, এখন কিভাবে সম্ভব? তাছাড়া আমরা বিজনেসও তো করবো। আর এই মুহূর্তে তার ফোন সে কল চলে আসে, তখন সে তার কাছ থেকে সময় নিয়ে ফোনের কল রিসিভ করলে দেখা যায় যে সে আর একটা মেয়ের সাথে কথা বলছে এবং তাকে বলছে বেবি আমি তোমার জন্য সেই কফি শপটা বানিয়ে দিব, চিন্তা করো না, অচিরেই। অর্থাৎ সে চিট করছে আবারও দোনহিকে। সিন কাট করে আমাদের ভাঙাচোরা গাড়ির কারখানাতে দেখানো হয় সেখানে গুইজি তার সেই ভাঙা গাড়িটা খুঁজে বেড়াচ্ছে আর দুজন লোক বলছে এই লোকটি বারবার আসে, একে তাড়াতে হবে, এত বলে যে সেই ভাঙা গাড়িটা আর নাই। আর তখনই সেখানে দৌড়িয়ে চলে আসে দোনহি, বলে এ আমার ভাই হয়, আমি তাকে এখান থেকে নিয়ে যাব প্লিজ। তখন দোনহি তার ভাইয়ের দায়িত্ব নাই। লোকগুলো চলে গেলে দোনহি বলে যে চলো, এখানে তুমি কোনো কিছুই পাবে না, কেন তুমি বারবার এখানে আসছো, বেটার তুমি আর এখানে না আসো। তখন সেখানে ইনা এসে বলে ফুপু আমার মনে হয় আমাদের সুপার পাওয়ার আছে এবং তুমিও উঠতে পারবে। তার ফুপু ট্রাই করে দেখে একটু উঠার এবং সে কিছুটা উঠতে পারে, কিন্তু পুরোপুরি না উড়ে সেখানেই থেমে গিয়ে বলে চলো, আমি আর ওই গাড়ি খুঁজতে চাই না, আমাদের বাসায় যাওয়া উচিত। আর ওই গাড়িটা পেলে ওটা আগেকার অবস্থায় থাকবে না, কোনো প্রমাণই পাওয়া যাবে না। কিন্তু ইনায়া বলে না, আমার বিশ্বাস সেখানে কিছু না কিছু পাওয়া যাবে। সে তখন ইনায়াকেও চলে আসতে বলে সেখান থেকে দোনহি চলে যায়। আর ইনায়া তখন তার বাবাকে কাছে গিয়ে ধরে বলে আমি এখন একটু বড় হয়েছি না বাবা, আমার মনে হয় মিস দোদাহি আমাদের ফ্যামিলি, তিনি আমাকে তোমাকে কাছে এনেছেন, আমি একমাত্র তার চোখের দিকে তাকাতে পারি নির্ভয়ে। আর আমার মনে হয় তোমার তাকে ব্যাকে গিয়ে খুঁজে পাওয়ার কথা, তুমি একবার ব্যাকে যাওয়ার চেষ্টা করো তো এবং তাকে বলার চেষ্টা করো তো যে তার অ্যাক্সিডেন্ট হবে, আমার মনে হয় যে তুমি এটি পারবে। তখন মেয়ের কাছে এই কথা শোনার পর সে সেখান থেকেই আবার পাস্টে যাওয়ার চেষ্টা করে এবং ইনায়া দেখে তার বাবা পাস্টে চলে গেছে। আর সে সময় গুইজো দেখে সেই পাশে এসে চলে গেছে যেখানে তারা তিনজন সাইকেল চালাচ্ছে এবং মজা করছে এবং সে পিছে পিছে দোদাহি বলে ডাকতে ডাকতে দৌড়াতে থাকে এবং তারা দোকানে ঢুকে যখন ছবি তোলার চেষ্টা করছে সেখানেও ডাকতে থাকে, কিন্তু দোদাহির মনে হয় সে ডাক শুনতে পাচ্ছে, কিন্তু তারপরও সে পিছু তাকাচ্ছে না, তাকে অ্যাভয়েড করছে। কিন্তু এটি সে বুঝতে না দিয়ে তাদের সঙ্গে মিশতে থাকে। সে আবার ব্যাক করে চলে আসে ইনায়ার কাছে। ইনায়াকে বলে তার চোখের দিকে তো তুমি তাকিয়েছো, তোমার কি মনে হচ্ছে না যে সে কিছু অ্যাভয়েড করতে চাচ্ছে? তখন ইনায়া বলে আমি একবার তাকিয়েছিলাম, কিন্তু সে তখন গান গাইতে শুরু করে ন্যাশনাল অ্যানথেম। আমি তখন হেসেছিলাম যে কেন সেই সময় ন্যাশনাল অ্যানথেম ভাবছে। তার বাবা বলে তাহলে কি করব এখন? তখন সে বলে তুমি আর একটা কোনো সময়ে ফেরত যাওয়ার চেষ্টা করো যেখানে দোদাহিকে রিচ করতে পারবে। এরপর সে আবারও চলে যায় দোদাহি আর সে যখন রুমে শুয়েছিল সেই সময়। দোদাহি শোয়া থেকে উঠে দেখে যে তার কাছে চলে এসেছে গুইজি, তাকে দেখে খুশিতে কাঁদতে থাকে। গুইজি বলে তুমি কাঁদছো কেন, কিছু হয়েছে? সে বলে আসলে আমি আনন্দে কাঁদছি, আমার খুব ভালো লাগছে যে এই মোমেন্টটা তোমার কাছে এতই হ্যাপি যে তুমি এসেছো আর তুমি আমার কাছে আমার আর্মও ধার চেয়েছো আর ঘুমিয়ে গেছো বাচ্চাদের মতো। গুইজি তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন দোদাহি বলে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলতেছে তুমি কালকের ওই ট্রিপে যাবে না বিচে, আর কারে উঠবে না, আর ওই কারটিও ড্রাইভ করবে না। দোদাহি বলে কি হয়েছে, কেন এসব বলছো? সে বলে যে ওইখানে গেলে তোমার একটা অ্যাক্সিডেন্ট হবে। আর আমি কিছু বলতে চাচ্ছি না, শুধু এটুকু জেনে রাখো তুমি সেখানে যাবে না, ঠিক আছে? তুমি নিজের যত্ন দাও। আর তখন সেখান থেকে গুইজো চলে যায়।
ইনায়ার কাছে ব্যাক করে গুজু বলে, দেখো তো অ্যাক্সিডেন্টের ঘটনাটা চেঞ্জ হয়েছে কিনা। তখন ইনায়া আবারও মোবাইলে চেক করে দেখে ঘটনাটার সেম আছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের নিউজ আছে, সেটি চেঞ্জ হয়নি। গুজু টেনশনে পড়ে, সে বলে তাহলে কি আমি কোনো ঘটে যাওয়া ঘটনা চেঞ্জ করতে পারবো না? কিন্তু ইনায়া বলে যদি এমন হয় যে দোদাহিকে তুমি বলতে পারোনি, তার বাবা বলে না বলেছি। বলে তাহলে আমার মনে হচ্ছে মিস দোদাহি এই ঘটনাটা আগে থেকেই জানতো এবং জেনে শুনেই গিয়েছে। তখন তার বাবা বলে তার মানে কি? বলে কেন জানি আমার মনে হচ্ছে মিস দোদাহির কিছু হয়নি। এরপরে প্যালেস্টোনার সামনে দেখানো যায় ইনায়া চলে গেছে এবং আঙ্কেলের সঙ্গে যেয়ে কথা বলতে চায়, কিন্তু সে তখন কালো চশমা চোখে পরে নিয়ে সেখান থেকে চলে গেলে সে আঙ্কেলের পিছু পিছু গেলে আঙ্কেল দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢোকে। আর তখন তার বোন তাকে বলে, দেখো এই নোটিশ আমার কাছে এসেছে, নোটিশে আছে তুমি অমুক সাগর পাড়ের বিচে গিয়েছিলে, কেন গিয়েছিলে? ওই দিন তো দোদাহির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর প্রচণ্ড বৃষ্টি। তখন সে বলে যে আমি একটু বাতাস খেতে গিয়েছিলাম আর ওই দিন আমার খারাপ লাগছিল। তার বোন বলে ঠিক আছে গাড়ি বের করো, আমিও তুমি যেখানে গিয়েছিলা সেই বিচের ওখানে যাবো একটু বাতাস খেতে। এরপরে আবারও তার ভাই এসে গাড়িতে উঠে বসলে সে ইনায়া এসে বলে যে আমাকে বলো মিস দোদাহি কোথায়, তুমি তাকে মেরে ফেলতে পারো না, তুমি এত খারাপ লোক না। তার বোনে সে গাড়িতে বসে আর সে তখন বলে শোনো বাচ্চা, তুমি আর এইখানে আসবে না, আসলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো, আর আমি যা বলছি শোনো। তখন সে চোখের চশমা খুললে ইনায়া তার চোখ দেখে তার মনের কথা রিড করতে পারে। তখন তার বোন বলে চলো গাড়ি চালিয়ে চলো। এরপরে তারা গাড়ি নিয়ে বের হয়ে চলে যায় আর ইনায়া বুঝতে পারে কি হয়েছে। এরপর ইনায়া বাবাকে এসে বলে মিস দোদাহি বেঁচে আছে এবং কোথায় আছে আমি জানতে পেরেছি। তার বাবা বলে কি বলো তুমি? বলে হ্যাঁ, মিস দোদাহিকে যেভাবে হোক আমাদের প্রোটেক্ট করতে হবে, দোদাহির কোনো কিছু হয়নি অ্যাক্সিডেন্ট, এবং মিস দোদাহির ওই অ্যাড্রেসে তার মা যাচ্ছে, সুতরাং তার মা আর মামার আগে আমাদেরকেই তাকে খুঁজে বের করতে হবে। এরপর আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মিস দোদাহি কথা বলছে মিস বকের সাথে, এবং দোদাহিকে যখন মিস বক জানায় যে সে মারা যাবে, তখন দোদাহি বলে কিন্তু আমি তাকে প্রোটেক্ট করব, যদি আমি না থাকি আর ও যদি পাওয়ারটা হারিয়ে ফেলে তাহলে তো আর পাস্টে যেতে পারবে না এবং কিছুতেই মারাও যাবে না। বলে তুমি এটা আটকাতে পারবে না, বেটার তুমি তাকে হ্যাপি করো। এরপরে সে তার মামার কাছে এসে বলে মামা আমাকে হেল্প করতে হবে। তার মামা বলে কিভাবে? সে তো সুপার পাওয়ার আছে, সে তো পাস্টে গিয়ে বুঝতে পারবে তুমি কি করেছো। কিন্তু দোদাহি বলে যেতে পারবে না, যে সময় ঘটনা ঘটবে সেই সময় সে অটো পাস্টে থাকবে, আর যখন সে পাস্টে থাকবে তখন সেটা আর মনে করতে পারবে না, আর আমি না থাকলে অটোমেটিক সে আর পাস্টে যেতে পারবে না। তার মামা বলে কিন্তু এটাতে তো অনেক রিস্ক আছে। তারপরে তার মামা রাজি হয় যে ঠিক আছে দোদাহির জন্য সে এই কাজটি করবে। দোদাহি বলে এটাই আমার লাইফের এখন শেষ কাজ করার বাকি আছে, এবং সে তার মামাকে অনেক ধন্যবাদ জানায় যেহেতু তার মামা তার কাজে তাকে হেল্প করতে চায়। এরপর আমাদেরকে দেখানো হয় সেই ঘটনার দিন দোদাহি গাড়ি চালাচ্ছে আর গুইজি তার পাশে বসায়, এবং তারা সেই সিলিমেটার নিয়ে বেড ধরে যখন চলে যায় গুইজি, তখন দোদাহি গাড়ি থেকে নেমে আসে এবং তার আঙ্কেল নেমে এসে গাড়িটাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে। তারপর আঙ্কেল গাড়ি চালিয়ে গাড়িটিকে বেঁধে রেখে সেই গাড়ি ব্রিজের ওইদিকে ফেলাই দিয়ে এবং আঙ্কেল সেখান থেকে লাফ দিয়ে পড়ে। তারপর দোদাহি দৌড়ে আসে আঙ্কেলের কোনো ক্ষতি হয়েছে কিনা, দেখে না আঙ্কেল ঠিক আছে। ঘটনাটা তারা এমনভাবে সাজায় যে মনে হচ্ছে গাড়িটি নদী থেকে পড়ে যাওয়া হয়েছে এবং সেখানে গ্লাস ভেঙে পড়ে গেছে দোদাহি, আর দোদাহি তখন তার গায়ে সেই কোটটি খুলে ফেলে দেয় নদীর পানিতে চলে যায় কোটটি। তারপর তারা সেখান থেকে চলে আসে। সিন প্রেজেন্টে আসে, দেখানো হয় যে দৌড়াচ্ছে গুইজি গাড়ির দিকে তাকে খোঁজার জন্য, এবং সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে দোদাহিকে খোঁজার জন্য। দোদাহি তখন একটি বাচ্চার সঙ্গে কথা বলছে এবং বাচ্চাটি ছবি আঁকাচ্ছে, এবং দোদাহি সেই ছবিটি দেখছে, তাদের ফ্যামিলি ফটো দেখছে আর মন খারাপ করছে, এবং তারপর সে সেখান থেকে হাঁটতে চলে যায়। এদিকে তার মামা এবং মাকেও দেখানো হচ্ছে যে তারাও আসছে এবং গুইজিও আসছে। কে কার আগে আসতে পারে এরই একটা মনে হচ্ছিল রেস, যদিও কেউ কাউকে দেখেনি রাস্তায়। এরপরে চলে আসে গুইজি সেই জায়গায়, সেই বিচের বাড়িতে এসে দেখে একটি বাচ্চা ছবি আঁকাচ্ছে। সে যখন বাচ্চাকে জিজ্ঞেস করে তখন বাচ্চাটি তাকে দেখিয়ে দেয় দোদাহি আসলে কোথায় গিয়েছে। তখন এক মুহূর্ত দেরি না করে গুইজি সেই দিকে দৌড়াতে থাকে দোদাহিকে খোঁজার জন্য, আর দোদাহিকে দেখানো হয় সে একা একা হেঁটে যাচ্ছে একটি উঁচু পাহাড়ের দিকে। সে দূর থেকে তার নাম শুনতে পেয়ে তাকিয়ে দেখে গুইজি চলে এসেছে তাকে ডাকতে ডাকতে। সেও তখন গুইজির কাছ থেকে পালাতে থাকে, দূরে সরে যেতে থাকে, আর গুইজিও তার পিছে পিছে দৌড়াতে থাকে। এইদিকে দেখানো হয় গুইজির বাসাতে গুইজির মা বাবা চা খাচ্ছে, আর সেখানে দোনহি চলে এসেছে। বলে মা গুইজি কোথায়, ওকে তো আমি ওর রুমে খুঁজে পাচ্ছি না। তার মা বাবা বলে কেন, তার তো রুমেই থাকার কথা। কিন্তু সেই সময় ইনায়া এসে বলে যে না, বাবা আসলে তার রুমে নেই, বাবা চলে গেছে দোদাহির কাছে। প্রথমত তারা বোঝেই না যে দোদাহির সঙ্গে সে পাস্টে গেছে কেন, তারা তো একেবারে চমকে ওঠে। সে বলে না, দোদাহিকে ফিরিয়ে আনতে গিয়েছে, দোদাহি মারা যায়নি, তার অ্যাড্রেস পাওয়া গিয়েছে। তখন তো তার দাদি আরো অবাক হয়ে যায় যে এটা কিছুতেই হতে পারে না, সে দোদাহির কাছে যেতে পারে না। সে বলে কি হয়েছে বুঝতে পারে না, কারণ দোদাহি বেঁচে আছে, তাকে ফেরত আনতে গেছে, এটা তো খুবই স্বাভাবিক একটা ঘটনা। সে বারবার আশ্বস্ত করে দাদিকে যে তার বাবার কোনো কিছু হয়নি, তার বাবা ঠিক
ঠিক আছে, কিন্তু তার দাদি বলে এটা কিছুতেই হতে পারে না, তোমার বাবা সেখানে যেতে পারে না বলে চুপ করে থাকে। দাদি কিছু না বললে সে তখন চশমা খুলে দাদির চোখ দেখে পড়তে পারে দাদির মনের কথা এবং বলে যে তাহলে কি বাবা মারা যাবে, এটা তুমি কি বলছো? আর তখন সবাই তার এই কথা শুনে অবাক হয়ে যায় যে কিভাবে সে বুঝতে পারলো যে তার বাবা মারা যাবে দাদির চোখ দেখেই। তার দাদিও অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে, আর ইনায়াত কাঁদতে থাকে তার দাদির চোখে এই জিনিসটি দেখে। সিন আবারও দোদাহি আর গুজুর কাছে নিয়ে যাওয়া হয়। গুজু তাকে ডাকতে থাকে কিন্তু সে দাঁড়ায় না। সে বলে তুমি এখান থেকে চলে যাও, কেন এসেছো এখানে? তখন গুজি বলে যে কেন, তুমিই বা এখানে কেন এসেছো এটা বলো। তখন দোদাহি বলে কারণ আমি চাই না আমার কারণে তুমি মারা যাও। তখন তো গুজু অবাক হয়ে যায়, বলে তার জন্য তুমি পালিয়ে এসেছো? তুমি একবারও ভেবে দেখেছো যে তুমি চলে আসলে আমি আবার সেই লাইফে যাব? তখন দোদাহি বলে যে না, তুমি চলে যাও ইনায়ার কাছে, তুমি না কথা দিয়েছো ইনায়াকে সময় দিবে, ইনায়াকে তুমি বড় করবে, সুতরাং সেই সময়টি তুমি এনজয় করো, আমার কাছে এসো না আর আমার সঙ্গে রিলেটেড পাস্টেও যেও না। গুইজি তখন বলে কেন? ও তোমার কাছে গিয়ে আমি মারা যাবো সেই জন্যে? এই ভয়ে আমি দূরে থাকবো? তুমি কি একবারও ভেবেছো যে তুমি চলে আসার পরে আমি সেই আগের লাইফে যাব? আমি তো পুরাই একেবারে ডিপ্রেশনে চলে গিয়েছি এবং আবার ড্রিঙ্কস করা শুরু করেছি। তুমি কি তাহলে খুশি হবে যে আমি আবার ওইভাবে ধুকে ধুকে মরে গেলে? দোদাহি তখন কাঁদতে থাকে আর তাকে বোঝাতে থাকে যে সে তার সঙ্গে অ্যাটাচ হতে চায় না, কারণ এতে তার মৃত্যু হতে পারে। গুইজু বলে আমি তোমাকে তো খুব চালাকি স্ক্যামার ভেবেছিলাম, কিন্তু তুমি তো খুবই বোকা, আর সেদিনের ওই বেটে আমি জিতে গেছি, সুতরাং আমি আমার উইশ পূরণ করতে পারবো। তখন সে তাকে আবারও তাড়িয়ে দেয় তার কাছ থেকে, বলে না তুমি আমার কাছে এসো না। কিন্তু গুইজু তাকে আবারও জড়িয়ে ধরে আর বলে আমার উইশটা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সঙ্গেই থাকতে চাই, বলে তাকে সেখানে কিস করে দেয়। আর এই কিসের মধ্যে দিয়েই নাটকের 10ম পর্ব এখানে শেষ করে ফেলা হয়। তো কেমন লাগছে আপনাদের কাছে দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি নাটকটি? যদি আপনাদের কাছে নাটকটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করে দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এতক্ষণ ধরে চ্যানেলের সাথে থেকে নাটকটি উপভোগ করার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।